শুরু করছি বাংলা বলছে। আরজিকর কাণ্ডের আবহে আরও একটা ভাইরাল অডিও ক্লিপ। যে অডিও ক্লিপে শোনা যাচ্ছে কোনো এক সাহেবের কথা, সল্টলেক উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ওই ক্লিপে হামলার কথা বলা হচ্ছে। আর ক্লিপ শুনিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ, বাম এবং অতি বামেদের কেউ কেউ সরকারের বিরুদ্ধে চক্রান্তে নেমেছেন, স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলার ছক কষছেন, হামলা করে সরকারকে বিপদে ফেলতে চাইছেন তারা। কুণালের এই বিস্ফোরক দাবির পরে বিধাননগর পুলিশ শতপ্রণোদিত মামলা করে। এরই মধ্যে চিকিৎসকরা তাদের লাগাতার কর্মবিরতিতে অনড়, যার সরাসরি প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়। সত্যি আর কবে আর কতদিন পর পরিষেবা স্বাভাবিক হবে, আর কত প্রাণের বিনিময়ে নিজেদের কাজে ফিরবেন আন্দোলনকারীরা? সরকারি বা কিভাবে এই অচলাবস্থার জট খুলবে? কেননা গতকাল লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নে দুপক্ষের চরম দর কষাকষিতে ভেস্তে যায় নবান্নের বৈঠক। মুখ্যমন্ত্রী বলেন আন্দোলনকারীরা বিচার চায় না, চেয়ার চায়। সত্যি কি চাইছেন আন্দোলনকারীরা তারাই বা কি বলছেন, এই সব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, সিপিআইএম এর পক্ষ থেকে কলতান দাশগুপ্ত, রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম এবং কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য। আমি শুরুতে আপনাদের দেখাবো আরও এক বিস্ফোরক অডিও ক্লিপ। যে ক্লিপে কি রয়েছে, কুণাল ঘোষ তিনি এই ক্লিপ সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন, সাংবাদিকদের সামনেও তিনি এনেছেন এবং এই আরজিকর আবহে চক্রান্তের অভিযোগ কুণাল ঘোষের। স্বাস্থ্য ভবনের সামনে টানা যে অবস্থান চলছে সেখানে কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন একটি অডিও ক্লিপ প্রকাশ করে, যে সেখানে বলা হচ্ছে যে কোনো সাহেব বলেছে সল্টলেক উড়িয়ে দেওয়ার কথা। এমনকি সেই গলায় ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে কিন্তু ওনারা তো ডক্টর, ওনারা তো প্রাণ বাঁচান। এরকম একটা কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ যে বাম এবং অতি বাম সংগঠন তারা হামলার ছক করছে। কি রয়েছে অডিও ক্লিপে, কি অভিযোগ করছেন কুণাল ঘোষ শোনাবো। বলছি সাহেব অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওড়াবার জন্য অর্ডার করলে করে দেয়, কিন্তু এটা তো লাইনের নাই। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক দিয়ে মিলছে না আমার এসছে। হ্যাঁ 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 হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছি জানোয়ার হতে যায়নি এখন। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে।
আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য, আর ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য। আমি প্রথমে কলতানকে দিয়ে শুরু করি, কারণ বামেদের একটি যুব সংগঠনের কথা বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। এই অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ সেটা প্রকাশ করে তিনি অভিযোগ করছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এমনকি জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিনই এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। এবার কথাটা হচ্ছে যে কারা আন্দোলন করছেন আর কারা এই আন্দোলনকে নানাভাবে ভাঙতে চাইছেন, এটা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা রকম অডিও ক্লিপ টিপ ইত্যাদি এগুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হচ্ছে, যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায়। এর আগেও অনেকগুলো অডিও ক্লিপ আমরা দেখেছি, তার সত্যতা না ইত্যাদি সবটা তো জানি না, কিন্তু এখন সরকার চাইছে যে কোনোভাবেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। ফলে এর জন্য নানা রকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। এইটাও তারই একটা মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথড, তো কোনটা কাজে লাগে কখন কাজে লাগে এইটা কাজে লাগানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে। বিমলদা, আজকে শুধু এখানেই শেষ নয়, আমরা দেখেছি একটা ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন। প্রথমত তিনি একাধিক ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, গতকাল আমরা দেখেছিলাম যে পামেলা গোস্বামীর সেখানে উপস্থিত কেন, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আজকে আমরা দেখলাম যে সৌরভ দাস বিজেপির যুবনেতা, তিনি সেখানে কেন জল বিতরণ করছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে বিজেপির যুব নেতারা সেখানে অনায়াসে যাতায়াত করছে। নট অনলি দ্যাট, বিজেপির যে অফিস রয়েছে সেক্টর 5-এ, সেখানে একটা ভিডিও পোস্ট করে বলছেন যে এরা কি জুনিয়র ডাক্তার যারা গেছেন। একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভদ্রলোক যে প্রায় এসব ভিডিও পোস্ট করে, আমি খুব একটা রেসপন্স মানে উত্তর করি না, কারণ এই ভদ্রলোককে খুব একটা কেউই গুরুত্ব দেয় না। ন্যাচারালি বেশি আলোচনা করলে একে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে, তাই আমি গুরুত্ব দিচ্ছি না। ভিডিওর কথা প্রথম বলি, যে এই ভিডিও কে করেছে, রেকর্ড করেছে, কার অনুমতি নিয়ে রেকর্ড করেছে, কে তার হাতে পৌঁছে দিল, এগুলো প্রত্যেকটাই অত্যন্ত ধোঁয়াশা ভরা জিনিস। ফলে সেগুলো ক্লিয়ার হওয়া দরকার। ওটা কি বিজেপি অফিস, এবং বিজেপি বলছি ওটা পরে আসছে, বিজেপি অফিসে কি এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা সেখানে যাচ্ছেন বা তারা সেখানে গিয়ে ভিডিওটা লাইনটা শেষ করি, এটা আগে প্রমাণ করতে হবে যে এটা জেনুইন ভিডিও, তারপরে আলোচনা হবে। ওকে, নাও সেকেন্ড পার্ট, যে বিজেপি বাথরুম ইউজ করছেন কিনা ইত্যাদি ইত্যাদি। বিজেপি একটা মানবিক সংগঠন, সেখানে কেউ যদি বাথরুম করেন বা বাথরুম ব্যবহার করেন, আমরা বলবো দূর মশাই করবেন না, এটা হয় না। করছেন কিনা আমি বলতে পারবো না, কারো ক্ষেত্রেই হয় না। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সাধারণভাবে না বলাটা সেটা সঙ্গত নয়। মানুষকে জল দেওয়া হচ্ছে একটা অত্যন্ত ভালো কাজ, মানুষকে জল দেব না এটাও খুব বাজে জিনিস। সুতরাং জল দেওয়া যেতেই পারে, কারণ এই আন্দোলনটা এখন দলীয় গণ্ডির বাইরে বেরিয়ে, হ্যাঁ আন্দোলন নিয়ে নিশ্চয়ই কিছু প্রশ্ন থাকতেই মানে কিছু বলার থাকতেই পারে, যেভাবে আমাদের একজন নেত্রীকে গো ব্যাক বলা হয়েছিল আমাদের ভালো লাগেনি, কিন্তু তারপরেও বলবো যে এটা সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ নানাভাবে বিভিন্ন জায়গায়, আমরা তো রাজনৈতিকভাবে আন্দোলন করছি। আজকেই তো আমি আমাদের ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে আপনারই প্রোগ্রামে এলাম। এটাই তো প্রশ্ন, যে জুনিয়র ডাক্তাররা তারা অগ্নিমিত্রা পলকে থেকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, অথচ পামেলা গোস্বামী বা সৌরভ দাস ওই আন্দোলনে গিয়ে সশরীরে অংশ নিচ্ছেন। পামেলা গোস্বামী ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার তেমন আলাপ নেই, কিন্তু একবার কিছু বিতর্ক উঠেছিল, কিন্তু আদালত তাকে মুক্তি দিয়েছে। আদালতে তিনি একদম নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন। ফলে সেটা কি ঠিক নয়? আদালতকে কি দোষ দেবেন আপনারা? না না, কিন্তু বিজেপি নেতৃত্ব অগ্নিমিত্র পল, তার বিরুদ্ধে তো আমি আবার বলছি যে এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করতে চাইছি না। তার কারণ আমি চাইছি যে আন্দোলনটা হচ্ছে, যে ইস্যু নিয়ে আন্দোলনটা হচ্ছে, সেই ইস্যুটা গুরুত্বপূর্ণ। আপাতত এগুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা চাইছি এই সরকারের বিরুদ্ধে সব সেক্টর থেকে আন্দোলন হোক এবং এই সরকারটাকে ক্ষমতা থেকে সরানোটা তো আমাদের লক্ষ্য প্রধান। ওই জন্য তো আমরা বলছি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এই সরকারকে আমাদের পদত্যাগ করাতেই হবে এবং সেই পদত্যাগ না হওয়া অবধি আমরা কিন্তু থামবো না। সেখানে ছোটখাটো বিষয়গুলো আমরা আপাতত ভুলে যেতে রাজি আছি। ফিরদৌসের কাছে আসবো, কারণ ফিরদৌস মাঝখানে আর 3টে দিন, তারপর আবারও সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা সেদিকে সবার নজর রয়েছে। খুব স্বাভাবিক, যত সময় গড়াচ্ছে তত মানুষ তারা
আরও আন্দোলনের ঝাঁজ কমছে তো নাই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারই মধ্যে এই সমস্ত প্রশ্ন যেগুলো উঠে আসছে, যার মধ্যে আর কি সর্বশেষ সংযোজন হচ্ছে অডিও ক্লিপ। দেখুন, আমি অডিও ক্লিপের বিষয়ে আমার কতগুলো নির্দিষ্ট বক্তব্য আছে। সেটা হচ্ছে, যে কোনো অডিও ক্লিপ যদি দুজন ব্যক্তি কথা বলছেন, সেটি যদি বাইরে বেরিয়ে আসে, আইদার এই যে দুজন কথোপকথনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কেউ একজন সেটিকে দ্বিতীয় ব্যক্তিকে পৌঁছে দিয়েছিলেন, সেই দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে পৌঁছে দিয়েছেন, এইভাবে পাওয়া যেতে পারে। অথবা যদি কেউ এই অডিওটিকে যদি তৃতীয় এজেন্সি যদি সেই অডিওটিকে শুনছেন, তারা যদি, অর্থাৎ কোনো স্টেট এজেন্সি, তারা যদি মনে করেন যে অডিওটিকে দুজন ব্যক্তির কথোপকথন শোনার জন্য তারা স্টেট এজেন্সিকে ব্যবহার করতে পারেন, তাহলে সেই জিনিস ঘটতে পারে। আদালতে পারমিশন লাগে না? আদালতে নয়, সেক্ষেত্রে মানে প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের পারমিশন লাগে। এখন সেটা কখন করতে হয় সেটা নির্দিষ্ট আদালতে বলাই আছে, যে আপনি চাইলেই যে মানে আপনি প্রাইভেসিতে আপনি এইভাবে এনক্রোচ করতে পারেন না। নিশ্চিতভাবে সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ, কোনো ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে অথবা ধরুন ন্যাশনাল থ্রেটের প্রশ্নে দুজন ব্যক্তি কথোপকথন করছেন, সেই ক্ষেত্রে কল ইন্টারসেপ্ট করা হয়, বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময়ে করেন। এখন এই কুণাল ঘোষ যে কথোপকথনটি প্রকাশ করলেন, আমি তো মনে করি আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। এখন সিবিআই আরজিকর সংক্রান্ত যে কোনো বিষয়ে মানে সেটি তদন্তভার সিবিআইয়ের নেওয়া উচিত। আমি তো মনে করি যদি এই রাজ্যে, কারণ এর আগের দিন সুপ্রিম কোর্টে স্টেট একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টে বলেছে যে এই জুনিয়র চিকিৎসকরা তারা চিকিৎসায় অংশগ্রহণ না করার জন্য 6 লক্ষ মানুষ তারা চিকিৎসা পাননি, 20 জন মানুষ মারা গেছেন। এখন যদি সেখানে ধরুন অ্যাটাক্ট হয়, তাহলে তো এটা হতে পারে যে তারা অংশগ্রহণ না করার জন্য এত মানুষ চিকিৎসা পেলেন না, অ্যাটাক হলে তো সাংঘাতিক অবস্থা, মানে স্টেটের যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার সেটা তো ভেঙে যাবে। আমি তো মনে করি ইমিডিয়েট সিবিআইয়ের অন্ততপক্ষে কুণালবাবুকে ডেকে তাকে তদন্তের আওতাধীন করা। তার কারণ নিশ্চিতভাবে যারা এই ধরনের আক্রমণের কথা বলছেন, তারা নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের যে চিকিৎসার ইনফ্রাস্ট্রাকচার সেটা ভেঙে দিতে চাইছেন। ফলে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বপ্রথম যিনি ইনফরমেশনটা দিলেন, তিনি কোথা থেকে ইনফরমেশনটা পেলেন, সেই স্বার্থেই সিবিআইয়ের অন্ততপক্ষে কুণালবাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি। এবং আমার এটা মনে হয়েছে, তার কারণ এর আগের দিন আদালতে যে রিপোর্ট দিয়েছে তাই এই পশ্চিমবঙ্গ সরকার, তার সাপেক্ষে অন্ততপক্ষে কুণালবাবুকে সর্বপ্রথম ডেকে এটা জিজ্ঞাসা করা উচিত তিনি কোথা থেকে যে সেখানে কল ইন্টারসেপশনের ফলে নাকি কোনো থার্ড পার্টি তাকে সেটাকে পৌঁছে দিয়েছে। স্নেহাশিস দা, এই অডিও ক্লিপ বিষয়টা সাম্প্রতিককালে তো বারবার সামনে আসছে। আমি যদি জাস্ট কিছুদিন ফিরে যাই, এই আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে ডার্বি বাতিল করার কারণ হিসেবে পুলিশের তরফ থেকে একটা অডিও ক্লিপের কথা বলা হয়েছিল, যেখানে নাকি চক্রান্ত হচ্ছিল যে সেদিন কোনো রকমভাবে একটা নাশকতা করার। ঠিকই, এই ইন্টেলিজেন্স পুলিশের কাছে রয়েছে, কুণাল ঘোষের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে এই ইন্টেলিজেন্স রয়েছে যে এই ধর্ণা মঞ্চে নাকি বহিরাগতরা, তারা বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের, মাফ করবেন, যুব সংগঠনের তরফ থেকে চক্রান্ত করা হচ্ছে যে এখানে এমন কিছু গণ্ডগোল করার, এবং তার সেই কথোপকথনের অডিও ক্লিপ রিলিজ হচ্ছে। এত ভালো ইন্টেলিজেন্স। কিন্তু 14 তারিখ রিক্লেম দ্য নাইটের রাতে যেটা প্লেস অফ অকারেন্স, সেখানে ওই রকম ভ্যান্ডালিজম হয়ে গেল। সেই ইন্টেলিজেন্স ছিল না, না পুলিশের কাছে ছিল, না দলের কাছে ছিল। না দেখুন, এই আরজিকর কাণ্ড ঘটার পর থেকে আমরা এই ধরনের অডিও ক্লিপ, অর্থাৎ যেটা মানুষের ওপরে ভয়ঙ্কর রকমের প্রভাব ফেলতে পারে, মানুষকে বিভ্রান্ত করতে পারে, উত্তেজিত করতে পারে, এরকম অজস্র ভিডিও কলিং আমরা কিন্তু দেখেছি। এখন যারা এই ভিডিও কলগুলো তৈরি করছে তারাই সমাজ মাধ্যমে ছেড়ে দিচ্ছে, কারো না কারো কাছে ছেড়ে দিচ্ছে, যেটা মানুষ উত্তেজিত হয়ে পড়তে পারে। এবং পুলিশ তৎপর হয়েছে, সেগুলো অনেককেই কোথা থেকে আসছে সেগুলো রাজ্য সরকারের পুলিশ কিন্তু একেবারেই সেটা নিয়ে তদন্ত করছে। এবং একটা ভিডিও ক্লিপ কিন্তু আরজিকর কাণ্ডের পর আবার তুলে নিতেও আমরা দেখেছি। এখন বিষয়টা হচ্ছে কিভাবে প্রকাশ করছে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই ভিডিও ক্লিপের মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর কথা। ফলে এটার জন্য পুলিশ তো অবশ্যই তদন্ত করবে। আমাদের কুণালদা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা বর্তমানে চলছে, সেই আন্দোলনটার পেছনে বিজেপি, সিপিএম, অতি বাম, তারা এটা
একটা নাগরিক মঞ্চ বা নাগরিক আন্দোলন এইটাকে সামনে রেখে তারা কিন্তু এটাকে মদত করছে এবং যাতে একটা অরাজকতা তৈরি হয় সেই চেষ্টাটাই কিন্তু বিরোধী দল থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কুণাল, আমরা সেটাই বলছি যে এটা তো একটা ভয়ঙ্কর বিষয়, যে এরম একটা গন্ডগোল করিয়ে দাও, এরম একটা ঘটনা ঘটিয়ে দাও, তাহলে রাজ্যে একটা অরাজকতা তৈরি হবে, কারণ আমরা ভোটে জিততে পারিনি। আমি বিরোধী দলের কাছে বলবো 26 সাল আছে, এর তো ভোট আছে, ভোটে দাঁড়াবেন, জিতবেন, উল্টে দেবেন, সেসব আছে, কিন্তু একটা গণতান্ত্রিক সরকার, সেই সরকারকে অরাজকতা করে একটা ভ্যান্ডালিজম তৈরি করে দিয়ে পদত্যাগ করাতে হবে, এই ধরনের, এই যেন উনি বলছিলেন পদত্যাগ করতেই হবে, আর তো 1.5 বছর বাকি আছে ভোট, তো মানুষ যদি না চায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, কিন্তু আমি অরাজকতা তৈরি করে দেব বলেছেন যে আমি পদত্যাগেও রাজি আছি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহনশীল এবং মানবিক মুখ্যমন্ত্রী এটা কিন্তু আগেও কখনো ছিল না এবং এখনো বর্তমানে নেই। তিনি কিন্তু একথা বলেননি যে জনস্বার্থ কি তোমাদের কাছে শিখব, অনেক হয়েছে এবার সাবধান হয়ে যাও, এটা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জনস্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়কেও শিখতে হবে না, কিন্তু তিনি বলেছেন যে না, ওরা ছোট, ওদের আমি যা করছে আমি কিন্তু ওদের উপরে রাগ করছি না, আলোচনার দরজা খোলা আছে, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। এর থেকে গণতান্ত্রিক ব্যবস্থার কোথায় কিভাবে হতে পারে? অশোকদা, হ্যাঁ, ব্যাপারটা কিছুই নয় মপিয়া, ব্যাপারটা হচ্ছে অস্ট্রিচ সিনড্রোমে ভুগছে তৃণমূলের নেতা, তৃণমূলের প্রশাসন, সরকার, সবাই। মানে মরুঝড় যখন ওঠে, উট কি করে কখনো কখনো বালিতে মুখটাকে গুঁজে ফেলে, ভাবে আমি মরুঝড়টাকে দেখতে পাচ্ছি না বলে মরুঝড়টা হয়তো আসছে না, এর অবস্থা তাই হয়েছে। না হলে এ কে কোথায় টয়লেট করতে যাবে, কে কোথায় কাকে জল দিচ্ছে, সরকার যদি এতই মানবিক হয়, একটা আন্দোলন চলছে এই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে, সরকারের সাথে হাজারো সমস্যা আছে, জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন, বায়ো টয়লেট বসিয়ে দিচ্ছেন না কেন? পিএইচির জলের পাউচ থাকে, 21শে জুলাই মানে রাতের ধরে তা বেলানো হয়, অন্যান্য প্রোগ্রামে বিলানো হয়, আমার তাতে কোনো আপত্তি নেই, সেটাই মানবিক দিক। এত মানবিক সরকার, এত মানবিক মুখ, বায়ো টয়লেট বসিয়ে দিচ্ছেন না কেন আন্দোলনকারীদের ওখানে, জলের পাউচ দিচ্ছেন না কেন? এই সহজ ব্যাপার তো, এগুলোর জন্য তো অন্য কোনো কিছু ব্যাপার থাকে না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি ভাবুন সরকার, আমি ধরে নিলাম চক্রান্ত, হেন তেন, অমুক তমুক, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, আরে ভাই প্রশাসন আছে, প্রশাসন তো অতি সক্রিয় হয়ে গেছে। ফেসবুকে যদি কেউ লিখেছে এই অমুক মোড়ে রাত 12টায় দেখা করো, তাকে নোটিশ পাঠিয়েছে, এই অমুক জায়গায় রাত 10টায় মিলিত হবো, তাকে নোটিশ পাঠিয়েছে। আর যে কথাটা আপনি বললেন যে এত ইন্টেলিজেন্সের সক্রিয়তা, সেই ইন্টেলিজেন্স ব্যর্থ হয়ে যায় 14ই আগস্ট যে অকুস্থলে যে ঘটনা ঘটে, যে ভাঙচুর হয়, যে ভ্যান্ডালিজম হয়, তার আঁচটুকু করতে পারে না। প্রশ্ন তো এখানেই উঠছে না। অশোকদা অমুক জায়গায় রাত 12টায় দেখা করব বললে নোটিশ এক্স্যাক্টলি কার কাছে গেছে? আপনি একটা নাম বলুন। না এরকম শুধু না 1 সেকেন্ড, শুধুমাত্র এরকম একটা সাদামাটা অমুক জায়গায় রাত 12টায় দেখা করব বা ওখানে গিয়ে প্রতিবাদ করব, তাতে পুলিশের নোটিশ গেছে, একটা আপনি ইনসিডেন্ট আমায় বলুন। না এইরকম অভিযোগ উঠেছে, এরকম অভিযোগ ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি। না দেখুন, সোশ্যাল মিডিয়া আর বিরোধীদের অভিযোগ, মিডিয়ায় এমন অনেক কিছু ঘটছে, যেমন আমি একটি ঘটনা নির্দিষ্টভাবে উল্লেখ করছি, আমরা উল্লেখ করছি, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে উল্লেখ করছি, অন্য কোনো এর মধ্যে অভিপ্রায় নেই, যে একটা এরকমই যে খুব সাদামাটা পোস্ট, সেই সাদামাটা পোস্টের কারণে নাকি এক মহিলা তাকে গ্রেফতার করা হয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে যে আসলে আমি পড়ছি, যিনি করেছিলেন তার একটা খুব সাদামাটা পোস্ট দেওয়া হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন, তিনি আন্দোলনে সরব হয়েছিলেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তার সেই ফেসবুক পোস্টের জন্য তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, আমার কাছে সেই স্ক্রিনশট আছে, আমি দেখাচ্ছি না, সেখানে বলা হচ্ছে, সেখানে তিনি লিখছেন সব থানা ভেঙে গুড়িয়ে দিন, পুলিশদেরকে মেরে ভাগিয়ে দিন, যাতে ওরা কারুর ফরে থাকতে না পারে, তারপর কালীঘাট নবান্ন সব দখল করে নিন, জাস্টিস আমরা চাই, আর না দিলে ছিনিয়ে নেব। না এই ধরনের পোস্ট যদি করা থাকে এবং প্রশাসন যদি মনে করে থাকে গ্রেফতার করেছে, কিন্তু আমি বলছি পুলিশ তো বা প্রশাসন তো একটা সক্রিয়তা দেখিয়েছে। হ্যাঁ, কাজে আমরা যেন
ক্যারিড অ্যাওয়ে হয়ে ভুল তথ্য না ছড়ায়, না, একেবারেই নয়। কোনো পক্ষের হয়ে বা কোনো পক্ষের বিরুদ্ধেই নয়, না একেবারেই নয়। এবং আমরা তো আগের দিনও এই ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা বারবার বলেছিলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা, তার প্রতিও সমর্থন আছে, আলোচনা, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তার প্রতিও একটা মাঝামাঝি একটা পথভেদ করা হোক, আলোচনাটা হোক। কিন্তু প্রশ্নটা তো এই জায়গাটা তো আসবে মৌপিয়া, যেখানে একটা সরকার, আমি বলছি না লাইভ স্ট্রিমিংয়ের দাবি নিয়ে আমার তার জাস্টিফাই করা বা আনজাস্টিফাই করা, আমি বলেছি আমি এখান থেকে কলতানের কাছে আসবো। কলতান, সবাই তো একটা সমাধান চাইছে। যে সরকার তার প্রশাসনিক বৈঠকগুলি তার লাইভ স্ট্রিমিং হয়, সেখানে এইরকম একটা স্পর্শকাতর ব্যাপার হতো, তাতে মানে আমি বলতে চাইছি না মানে এতে হলেই বা আপত্তি কি ছিল, আমি হওয়ার দাবিটাকে জাস্টিফাই করছি না, কিন্তু হলেই বা আপত্তির কি ছিল, তাহলে একটা সমস্যার সমাধানের জায়গায় আসতে হবে। কলতানের কাছে আসি। কলতান, এই লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে কালকে নবান্নের সামনে যেটা হলো সেটা নজিরবিহীন। লাইভ স্ট্রিমিং কি লাইভ স্ট্রিমিং নয়, ভেতরের চিত্র হচ্ছে সভাঘরে, সেখানে মুখ্যমন্ত্রী বসে অপেক্ষা করছেন। বাইরে দফায় দফায় আমরা দেখছি একজন উচ্চতম প্রশাসনিক আধিকারিকরা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, হাওড়ার পুলিশ কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি সাউথ বেঙ্গল, তারা এসে দফায় দফায় আলোচনা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। লাইভ স্ট্রিমিংয়ের কারণে ওই দাবিতে অনর থেকে কালকে বৈঠকে গেলেন না জুনিয়র ডাক্তাররা। এরপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ক্যাম্পেইন শুরু হলো যে লাইভ আগে না লাইভ আগে। তৃণমূল কি ক্যাম্পেইন করবে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু কথাটা হচ্ছে যে কোনো একটা মিটিং, সেইটায় ডাক্তাররা এতদিন ধরে আন্দোলন ইত্যাদি করছেন, তারা যা যা দাবি করেছিলেন, তাই সেই দাবিটা মেনে নিয়ে আলোচনায় বসলে রাজ্যের প্রশাসনিক প্রধানের কি ক্ষতি হতো সেটা আমরা জানি না। বিশেষ করে এই প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে বহুবার এক্ষেত্রে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানে কোনো আইপিএস আইএএস অফিসারদের তাদের কাজের ত্রুটি নিয়ে বলা, কি শওকত মোল্লাকে তুই তো বোম বাঁধিস ইত্যাদি বলা, এগুলো সব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই আমরা দেখেছি। তাহলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যদি প্রশাসনিক বৈঠক হতে পারে, সেটা যেমন জনগণের রিলেটেড ইস্যু, তেমনি এই আন্দোলনটাও এখন তো গোটা পৃথিবীর বহু অংশের মানুষ, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের বহু মানুষ এটার মধ্যে জুড়ে গেছেন। ফলে তাদের তো এটা জানার অধিকার থাকতেই পারতো যে অ্যাঙ্গেলে প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করা হয়, সেই অ্যাঙ্গেলেই যদি এই বৈঠকটাও লাইভ স্ট্রিমিং করা হতো, যে কী আলোচনা হচ্ছে সরাসরি সবাই শুনে নেবেন, তাতে অনেক স্বচ্ছতা বজায় থাকবে। যে মানুষরা রাস্তায় রাত যাচ্ছেন ইত্যাদি করছেন, তাদেরও এইটা বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে, তাতে তো অসুবিধার কোনো ব্যাপার ছিল না। স্নেহাশিস দা, আমি ঠিক একটু 2 মিনিট বলবো। সেটা হচ্ছে যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যেভাবে একজন বোনের ধর্ষণ করে খুন হয়েছে, তার বিচার সুপ্রিম কোর্টের হাতে আছে এবং সিবিআই তদন্ত করছে। আমরা বিচার ব্যবস্থার উপরে সবাই আমাদের ভরসা রাখতে হবে যে সে ন্যায় বিচার পাবে। দ্বিতীয় হলো, জুনিয়র ডাক্তাররা কিছু ইনফ্রাস্ট্রাকচারের কিছু সিস্টেমের বিরুদ্ধে তারা সেখানে কাজ করে, সেখানে সেই সিস্টেমের কিছু অদল বদলের দাবি তাদের মধ্যে রয়েছে এবং সেটা নিয়ে সেইটা পরিবর্তন করবেটাকে, তারা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে কর্মরত রয়েছে। সে কোথায় যাবে, সে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথেই তার আলোচনা করলে তবে সেইগুলো মিটে যেতে পারে, সেগুলোর অনেকটা সমাধান হতে পারে। কিন্তু যদি এটা হতো যে আমার স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই একই রকমভাবে বলছেন যে সীমা অনেক ছাড়িয়েছে, এরা বিপদে পড়বেন, তাহলে অন্য জায়গায় আবেদন করা যেত। আমি স্বাস্থ্য দপ্তরের আন্ডারে কর্মরত, আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো না, আমি আলোচনা করব না, সমাধানটা হবে কি করে? এখানে শুধু লাইভ স্ট্রিমিং। আমি বিমলদার কাছে আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে ফিরদৌসও বলতে চাই। আমি আরেকটা বলছি যে এই যে লাইভ স্ট্রিমিং যেগুলো করা হয়, মুখ্যমন্ত্রী যেগুলো প্রশাসনিক বৈঠকে করেন, যেগুলো প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী করেন, এটার সাথে এর কি সম্পর্ক আছে? আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে গতকাল লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে বেনজির দর কষাকষি এবং শেষ পর্যন্ত ভেস্তে গেল বৈঠক। দেখুন। নবান্নে পৌঁছয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বাস। এরপরেই লাইভ স্ট্রিমিং এর দাবিতে চরম টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। নবান্নের সভাঘরে 2 ঘন্টা ধরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। আরজি করে পড়ুয়া চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা লাগাতার কর্মবিরতিতে।
জট কাটাতে পরপর 3 বার আলোচনা চেয়ে চিঠি পাঠায় রাজ্য সরকার। প্রথম চিঠি 10ই সেপ্টেম্বর 2024, দ্বিতীয় চিঠি 11ই সেপ্টেম্বর 2024, তৃতীয় চিঠি 12ই সেপ্টেম্বর 2024। বৈঠক নিয়ে প্রথম থেকেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা বেশ কিছু দাবি রাখেন, যার মধ্যে অন্যতম শর্ত ছিল দুপক্ষের আলোচনার সরাসরি সম্প্রচার। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। সত্যিই কি বিচারাধীন বিষয়ে সরাসরি সম্প্রচার করা যায় না? এই প্রশ্নেই এখন তুঙ্গে তর্ক বিতর্ক। আর এরই মধ্যে স্বাস্থ্য ভবনের দরজায় ঠায় বসে জুনিয়র চিকিৎসকরা। তাহলে কি এবার আলোচনার সব পথ বন্ধ? রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। চিঠি লেখা হয়েছে প্রধানমন্ত্রীকেও। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত পুলিশের অভাব, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে দ্রুত পুলিশি তৎপরতার অভাব, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকলের অভাব, হাসপাতালে অপর্যাপ্ত আলো, ঢোকার গেটে তালা নেই, সিসি ক্যামেরা এবং ডেটা রেকর্ডের অভাব, অ্যালার্ম সিস্টেম, ইন্টারকম সিস্টেম, প্যানিক বোতামের অভাব, হাসপাতালের অধিকাংশ স্থানে রোগী, তাঁদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত, হাসপাতালে সিন্ডিকেট রাজ, মহিলা ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব। এনআরএস এর সমস্যা সমাধানের বৈঠকে লাইভ স্ট্রিমিং করা হয়। এখন রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং এ রাজি নয়। সরকারের পক্ষ থেকে অদ্ভুত ধরনের যুক্তি দেওয়া হলো যে সুপ্রিম কোর্টে বিচার চলছে, সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে। বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো মিটিং এর লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। পথ কে দেখিয়েছেন? পথ তো দেখিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কালকে লাইভ স্ট্রিমিং সম্ভব ছিল না, কারণ তদন্তে সিবিআই, ম্যাটার সুপ্রিম কোর্টে। কিন্তু পুরো 3 ক্যাম রেকর্ডিং, পুরো ফুটেজ থাকতো। কোর্ট অনুমতি দিলে কোর্টের হাতে দিয়ে দেওয়া যেত, কোর্ট অনুমতি দিলে ওনাদের আন্দোলনকারীদের হাতেও দিয়ে দেওয়া যেত। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে ধর্নার 4 দিন পার, দাবিতে অনড় আন্দোলনকারীরা। যখনই লাইভ স্ট্রিমিংয়ের দাবি মেনে নিয়ে গভর্নমেন্ট আমাদের আলোচনায় ডাকবে, আমরা অবিলম্বে পৌঁছাবো। আমরা চাই গভর্নমেন্ট এই দাবি, আমাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবি নিয়ে গভর্নমেন্ট অবিলম্বে সমাধান করুক, এবং যদি সমাধান হয়ে যায় আমরা আমাদের কাজে ফিরতে চাই। গত 9 সেপ্টেম্বর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করে রাজ্যও, কিন্তু তারপরেও কর্মবিরতিতে অনড় থাকেন তারা। যে কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। শুক্রবারও ফের বিনা চিকিৎসায় রানাঘাটের যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, অসুস্থ যুবককে আরজি করে ভর্তি করলেও চিকিৎসা পরিষেবা পাওয়া যায়নি। বিনা চিকিৎসায় 27 জনের মৃত্যুর অভিযোগ। 7 লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পায়নি। তিলোত্তমার অপরাধী যেন শাস্তি পায়। আজ আমার ছেলেটা যেমন বিনা ট্রিটমেন্টে মারা গেছে, আমিও চাইবো আমার ছেলেটার জন্য যেন একটা বিচার হোক। আমিও চাই ডাক্তারদের একটা বিচার হোক। এরপর কি পদক্ষেপ করবে নবান্ন? আর কোনো বার্তা যাবে মুখ্যমন্ত্রীর তরফে? আন্দোলনকারীরা কি আলোচনার কথা বলবেন? কবে, কিভাবে কাটবে এই কর্মবিরতি জট? রোগী হয়রানি বন্ধ হবে কবে? কলকাতা টিভি। আমার ফিরদৌসের কাছে এখানেই প্রশ্ন, যে ফিরদৌস, আমাদের মনে রাখতে হবে যে ডক্টররা, জুনিয়র ডক্টররা যখন কর্মবিরতি করেন, জুনিয়র ডক্টররা যে কর্মবিরতি করেন, এটা তো একটা জাস্ট একটা সেফটি পিন তৈরির কারখানা নয় যে কিছুদিনের জন্য সেখানে কর্মবিরতি চলছে, সেফটি পিনের যোগান আটকে যাচ্ছে। এই কর্মবিরতি হচ্ছে মানুষের জীবন নিয়ে, মানুষের পরিষেবা নিয়ে, মানুষের চিকিৎসা নিয়ে। সেখানে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিংয়ের শর্ত নিয়ে এতটা টালবাহানা, এতটা টাগ অফ ওয়ার যে শেষ পর্যন্ত মিটিংটা হলো না, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, আমি প্রথমেই বলি যে জুনিয়র ডাক্তার, এই জুনিয়র ডাক্তার টার্মটা এতটাই ভেগ। তার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তারের মধ্যে আপনি যদি কোনো এর জন্য স্ট্যাটুটরি মানে ডেফিনেশন দেখেন, আপনি পাবেন না। আমিও খোঁজার চেষ্টা, যেমন এই জুনিয়র অ্যাডভোকেট বলে কিছু হয় না। স্ট্যাটুটে বলা আছে অ্যাডভোকেট আর সিনিয়র অ্যাডভোকেট। আবার সেরকম এই যে জুনিয়র অ্যাডভোকেট বলছে, এরা কারা? মূলত ডিনোট করা হয় ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, এদের জুনিয়র ডাক্তার হিসেবে ডিনোট করা হয়। আমি যদি সেইটাই ধরে নিই,
এখানে এই জুনিয়র ডাক্তার মানে আমি ধরুন পিজিটি গ্রুপ ধরলাম, পিজিটির দু রকম পিজিটি আছে, একটা হচ্ছে ওপেন পিজিটি, একটা হচ্ছে সার্ভিস পিজিটি। কিছুক্ষণ আগে স্নেহাশিস বাবু বলছিলেন না যে এরা স্বাস্থ্য ভবনে কর্মরত, স্নেহাশিস বাবু একদম ঠিক বলেছেন। এই যে পিজিটির মধ্যে একটা অংশ যারা স্বাস্থ্য দপ্তরে কর্মরত, অর্থাৎ যারা হচ্ছে সার্ভিস পিজিটি, মানে যারা ধরুন এমবিবিএস করার পরে বিভিন্ন হাসপাতালে সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন, তারপরে তার সুবাদে মানে 3 বছর রুরাল সার্ভিস দেওয়ার সুবাদে অ্যাজ এ সার্ভিস পিজিটি মাস্টার ডিগ্রি করতে এসছেন, তারা সার্ভিস পিজিটি, তারা কিন্তু কেউ কর্মবিরতিতে নেই, এটা পরিষ্কার হয়ে নেওয়া উচিত। কারা কর্মবিরতি করছেন বা অবস্থান করছেন, এরা হচ্ছে ওপেন পিজিটি, অর্থাৎ যারা কোনো গভর্নমেন্টাল বেনিফিট নেননি কিন্তু তারা পোস্ট গ্রাজুয়েশন বর্তমানে করছে। এবার একটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার, আমি একটু সময় নেব তাহলে বুঝতে অসুবিধা হবে। কারণ হচ্ছে এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, এটা কিন্তু শুধুমাত্র যে জুনিয়র ডাক্তারদের দিয়ে চলছে বিষয়টা এরকম মোটেও নয়। তার কারণ দেখো সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কি আছে, পিএইচসি, তার উপরে বিপিএইচসি আর আরএইচ মানে রুরাল হাসপাতাল, তার উপরে স্টেট জেনারেল হাসপাতাল, তার উপরে সাব ডিভিশনাল হাসপাতাল, তার উপরে ডিস্ট্রিক্ট হাসপাতাল, তারপরে এখন এই সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় টাইম অ্যান্ড এগেন বলেছেন যে আমার জেলায় জেলায়, ইভেন জেলায় জেলা কেন, এবং অনেক ব্লকেও তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে দিয়েছেন। ফলে সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে আছে, লাইভ স্ট্রিমিং নয়, এই দুটোর মধ্যে কি খুব আকাশ পাতাল তফাৎ? আমি বলবো এইখানে তফাৎ তৈরি করে দিয়েছে কেন, তার কারণ আপনি একটা জিনিস বুঝবেন, এর আগের দিন সুপ্রিম কোর্টে পেশ করা রাজ্য সরকারের রিপোর্ট, কেন এই কথা বলছি, আপনিও কিছুক্ষণ আগে সূত্র দেখাচ্ছিলেন যে প্রায় 7 লক্ষ মানুষ চিকিৎসা পাননি, প্রায় 27 জন মানুষ মৃত্যু ঘটেছে এই যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। আপনি নিচে লিখছিলেন, নিচে ছোট্ট করে লিখছিলেন সূত্র। আমি জানতে চাইছি এই যে ডাটাটা দিল কিসের উপর ভিত্তি করে? কোনো এনকোয়ারি কমিটি বসেছিল? আচ্ছা, এই যে 7 লক্ষ মানুষ ধরুন আরজিকর মেডিকেল কলেজে এলো বা কলকাতা মেডিকেল কলেজে একজন চিকিৎসা করতে এলো, সে ফিরে গেল, সে কি সরকারকে এই ডাটা দিয়েছে জুনিয়র চিকিৎসক কর্মবিরতি করছে বলে আমি চিকিৎসা পেলাম না? সূত্রটা কি? আসলে এইখানে আমি জাস্ট এই কথা বলা শেষ করছি। আসলে সম্পর্কটা তৈরি হয়ে গেছে অবিশ্বাসের, মূল বিষয় হয়ে গেছে এই অবিশ্বাসের সম্পর্কের জন্য সরকার আজকে অবিশ্বাসের জায়গায় চলে গেছে। লাইভ স্ট্রিমিং এত একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে গেল যে যার জন্য এই এত বড় একটা আন্দোলন, তাই নিয়ে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সেখানে বৈঠকে যাবেন কি যাবেন না সেটা নির্ধারিত হলো শুধু লাইভ স্ট্রিমিং এর উপর, এমনকি ভিডিও রেকর্ডিং করলেও হবে না। অবিশ্বাসের জায়গাটা তৈরি করেছে সরকার, এই সমস্যার সমাধান সরকারকেই করতে হতো। 1, 2, এর আগে এনআরএস নিয়ে একটা মিটিংয়ে লাইভ স্ট্রিমিং হয়েছিল, এবারে লাইভ স্ট্রিমিংটা আটকানো হলো কেন? যে যুক্তিটা দেওয়া হয়েছে সে একদম একটু রকের ভাষা হয়ে যায়, তাও বলি ছেঁদো যুক্তি। ছেঁদো কেন? বলা হলো যে সিবিআই যেহেতু তদন্ত করছে কোনো লাইভ স্ট্রিমিং হবে না। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা কি সিবিআই তদন্ত নিয়ে জানতে গেছিল সরকারের কাছে? সেটা নিয়ে তো জানতে যায়নি। আচ্ছা, আজকে যদি এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কোনো মামলা নিয়ে কথা বলি, আপনি আমাকে ইনস্ট্যান্টলি বলবেন এটা বিচারাধীন বিষয়, আপনি কথা বলবেন না, আমি কথা বলতে পারি না। সেরকম কোনো প্রসঙ্গ উঠলে বলা যেত যে এই নিয়ে কথা বলবেন না, এটা সুপ্রিম কোর্টে মামলা চলছে। ওরা তো তাদের কিছু দাবি দেওয়া নিয়ে, সেখানে তাদের নিরাপত্তার প্রশ্ন, তাদের দৈনন্দিন বেঁচে থাকার প্রশ্ন নিয়ে তারা গিয়েছিলেন, সেখানে সিবিআই এর তদন্তের নাম করে লাইভ স্ট্রিমিং না করা। আসলে আমি একটা কথা বলি, শুনতে খারাপ লাগলেও বলি, এই সরকার যারা একেবারে টপ টু বটম সবাই না হলেও মিথ্যে কথা বলায় এরা না এক্সপার্ট লোক। বলে আজকে একটা কথা বলে পরের দিন উল্টো কথাটা বলে। পার্লামেন্টে পেপার ছুঁড়ে কেউ যদি বলে আমি পেপার ছুঁড়িনি, অথচ খবর কাগজে পার্লামেন্টে গেলেই দেখা যাবে যে পেপার ছুঁড়ে কে পদত্যাগ করেছিল। উনি ওপেনলি বললেন আমি পার্লামেন্টে পেপার ছুঁড়েছি, যেটা বলা হয়েছে মিথ্যে কথা। এরপরে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে? আমি সরি এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার অভাব। সরকার আগে নিজের বিশ্বাসযোগ্যতা বিভিন্ন মহল থেকে উঠছে যে যখন আমরা দেখেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং সেগুলো পাবলিকলি হচ্ছে, এবং যেটা বিমলদা বললেন যে 2019-এ যখন অচলাবস্থা তৈরি হয়েছিল এনআরএস কাণ্ডকে কেন্দ্র করে, তখন যখন জুনিয়র ডাক্তারদের ডেকে মুখ্যমন্ত্রী আলোচনা করেছিলেন সেটারও লাইভ টেলিকাস্ট হয়েছিল। তাহলে কালকের সেদিনের যে বিষয়টা নিয়ে মিটিংটা হয়েছিল এনআরএস নিয়ে, তার সাথে এটা অনেকটা পার্থক্য রয়েছে, যেখানে একটা নারকীয় ঘটনা ঘটেছে এবং তার সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেইখানে একটা মিটিংয়ের মধ্যে লাইভ স্ট্রিমিং করে সেখানে যদি কোনো মন্তব্য এই বিচার যে প্রক্রিয়া চলছে যে বিষয়
তার উপরে উঠতে থাকে, সে তার লাইবেল হবেন মুখ্যমন্ত্রী, তাই তিনি করেননি। এটা করেননি, হয়েছেটা কি? ওরা তো নাকি যে অভিযোগ হচ্ছে যে মুখ্যমন্ত্রী টাফ কোয়েশ্চেনস সেগুলো ফেস করতে চান না। টাফ কোশ্চেন তো এটা মাঠে মানে যেখানে সভা সমিতি বিভিন্ন জায়গায় মিডিয়া তো বিরোধী দল ডাক্তাররা টাফ কোশ্চেন করেই চলেছেন, এটা সবাই দেখতে পাচ্ছে, সামনাসামনি বলার বিষয় না। আমাদের বক্তব্য হচ্ছে পরিকাঠামোগত সিস্টেমগত কিছু পরিবর্তন, এটা তো স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করবেন, তার সাথে আলোচনা না করে এর সমাধানটা কি রাষ্ট্রপতি করবেন বা অন্য কেউ করতে পারে? অতএব আলোচনাটা যখন করছেন না তার মানে এরা সমাধান চাইছেন না। তারা প্রেস কনফারেন্স করেছেন এবং কুণাল ঘোষ যে বিস্ফোরক অভিযোগ করেছেন যে ওই অবস্থানের জায়গায় সেখানে নাশকতা ঘটানো হতে পারে সরকারকে কালিমা লিপ্ত করতে, তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন শোনাবো। প্রথমত এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন, এখানে কেউ বহিরাগত নয়, এখানে এই আন্দোলনে কেউ বহিরাগত নয়, এই আন্দোলন সমগ্র বাংলা মানুষের আন্দোলন। রইল বাকি একজন ব্যক্তির বিষয় যাকে নিয়ে আমাকে কোশ্চেন করা হলো। আমরা একটি অরাজনৈতিক লড়াইয়ে লড়ছি, সেখানে একটি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না। আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানাই, আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানাই। এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই না। এবং এখানে দাঁড়িয়ে এই প্রেস কনফারেন্স থেকেই তারা আরও একবার সরব হয়েছেন যে তাদের কোনো রাজনৈতিক রং নেই, এমনকি বিরোধী দলনেতাকে নিয়েও তারা কি বলছেন শোনাবো। আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো। দ্ব্যর্থহীন ভাষায় তারা বলছেন যে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নেই। দেখুন, আমরা রাজনৈতিকভাবে দাগিয়ে দিয়ে এটার মধ্যে আমরা নেই, আমাদের মুখ্যমন্ত্রীও নেই। আমরা এখনও মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আপনারা চিকিৎসা ব্যবস্থার মধ্যে ঢুকুন, কারণ অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না। এবং এই যে উনি যেটা বললেন যে এনাদের চিকিৎসা ব্যবস্থায় খুব একটা পার্ট নেই, কিন্তু আমাদের রাজ্যে মেডিকেল ছাত্র সংখ্যা এটা আমাদের সরকারের আমলে বহুগুণ বৃদ্ধি পেলেও এখনও কিন্তু ডাক্তার অমিল রয়েছে। এই অবস্থা মেডিকেল কলেজগুলোতে এনারা সিনিয়র ডাক্তারদের সাথে একটা পার্ট হিসেবে কাজ করেন, সেই জায়গাটা মানুষ কিন্তু গরিব মানুষ চিকিৎসাটা পাচ্ছে না। যাদের আমি আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে যে যাদের আর্থিক দিক থেকে সবল মানুষ আছেন তারা নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে সুযোগটা পান চিকিৎসার, কিন্তু সব থেকে গরিব মানুষ ডিপ্রাইভ হচ্ছে। এটা তো এনাদের মনে রাখতে হবে, আগামী দিনে এরা বড় বড় ডাক্তার হবে। কথা আমি মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করছি, উনি একজন রেসপন্সিবল মিনিস্টার, উত্তর উনি আমাকে দেবেন। গত ক বছর ডাক্তার নিয়োগ হয়নি আপনি আমাকে বলুন? গ্রামে বিভিন্ন হসপিটালে ডাক্তার ক বছর আপনার সরকার নিয়োগ করেনি কেন? আপনি আমাকে দয়া করে উত্তর দিন। এক, করেননি আপনারা। এক, দ্বিতীয় কথা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে গেছে যে এখানে সরকারকেও প্রায় বলতে হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা, আমাদের আইনজীবী বন্ধুর কথায় যারা সেই অর্থে টাকাও নেন না সেভাবে, তারা একটু সরে এলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। ঠিক 3 নম্বর, ডাক্তারদের মানুষের সামনে গণশত্রু প্রমাণ করার চেষ্টা করছেন। দেখুন, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, যারা মারা গেছে আমি তাদের যুক্তি নিয়ে কোনো যুক্তি কাটানোর চেষ্টাও করব না। আমি শুধু একটা কথা, আপনি আমার সঙ্গে চলুন বা একজন ইয়েকে পাঠান,
আমার পাড়ায় একটি মেয়ে, সে অত্যন্ত অসুস্থ বাচ্চা মেয়ে, তার অ্যাপেন্ডিক্সের অপারেশন আরজি করে ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম করলো, বলে হ্যাঁ ভালোভাবেই করেছে। কাজ চলছে না তা নয়, দয়া করে ডাক্তারদের ভাবনা চিন্তার সঙ্গে আমার পার্থক্য থাকতেই পারে, অনেক কিছুর সঙ্গে পার্থক্য। আমি একটা কথা বলছি, আপনার গণশক্তি কেউ বাড়াচ্ছে না। আপনি বলুন তো বিমল শঙ্কর বাবু, আপনি তো বহুকাল যা বয়স, আপনি বামফ্রন্ট জামানা দেখেছেন। 83 সালে জ্যোতিবাবু বলছেন যে, পরিষ্কার বলছেন যে জনস্বার্থ কি এটা আমাকে শেখাতে হবে না, বিপদে পড়বেন, কাজের যোগ দিন। আজকে দাঁড়িয়ে দিল্লিতে এফআইআর হয়েছে, আর মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন আমি দরজা খুলে রেখেছি। এটাই দুর্বলতা, এইটাই দুর্বলতা, একটা মানবিক বলে দুর্বলতা। আমরা তো এটা দেখেছি, কারা মদত করছে এই ডাক্তারদের? আমাদেরই যারা পদকজয়ী, বিনেশ ফোগাত, সাক্ষী মালিকরা, তারা যখন আন্দোলন করছেন সেই সময় কোনো আলোচনার সদিচ্ছা দেখানো হয়েছিল? আচ্ছা, আপনি জুনিয়র ডাক্তার থেকে আবার ওখানে গেলেন জাস্ট টু জাস্টিফাই ইট? না, আমি প্রশ্ন করছি। আমার কথা হচ্ছে আপনি সেটা নিয়ে আলোচনা করুন, দীর্ঘ আলোচনা। আমাকে 10 মিনিট বলার সময় দিতে হবে, আপনি সময় দেবেন না। আমরা তার চেয়ে এটাতেই কনসেন্ট্রেট করি। আমাদের সমস্যা একটা হয়েছে সমাজে, এই পশ্চিম বাংলায়, তার সমাধান করতে হবে। দয়া করে আর হরিয়ানা পাঞ্জাবে না যাওয়াই ভালো। আপনি সেটা নিয়ে আলাদা বলুন, আমি বলবো। আমি আলোচনা থেকে পালাই না। আমি শুধু এটুকু বলবো, এই উদ্যোগ সরকারকেই নিতে হবে, কারণ সরকারই কিন্তু তার ব্যর্থতায়, তার প্রশাসনিক ব্যর্থতায় আমাদের বাড়িরই একটি মেয়ে, আমাদের সকলেরই বাড়ির মেয়ে, সে তাকে এভাবে চলে যেতে হয়েছে। আমাদের মান সম্মান নষ্ট হয়েছে, গোটা পৃথিবীতে আমরা ছিচিৎকার দিচ্ছে বাংলাকে। লালবাজার অভিযান করেছো তোমরা, এবং এখনো পর্যন্ত সেখানে অবস্থান চলছে। আমাদের তো শুরু থেকেই এই কমিশনারের পদত্যাগের দাবি ছিলই। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আমরা কমিশনারের পদত্যাগ চেয়েছিলাম, কারণ এই গোটা ঘটনা যা ঘটেছে 9 তারিখ থেকে 14 তারিখ হয়ে তারপর অবধি আমাদের একটা দৃঢ় ধারণা আছে যে পুলিশ প্রশাসন তারা এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের একটা বিরাট চেষ্টা করেছে। ফলে যতক্ষণ এই কমিশনার থাকবেন, যতক্ষণ এই ব্যবস্থাটা থাকবে, ততক্ষণ এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সঠিক তদন্ত হবে না বলে আমাদের ধারণা ছিল। ফলে সেটা আমরা বলেছি, এবং সেটা শুধু আমরা বলেছি তা না, জুনিয়র ডাক্তাররা যখন গেছেন বা রাস্তাঘাটে মানুষ যে কথাবার্তা বলছেন, সাধারণ মানুষের কথার মধ্যে এই পুলিশ প্রশাসনের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে। একটার পর একটা ঘটনা তার প্রমাণ। কামদুনির ঘটনা বলুন, ধূপগুড়ি বলুন, পার্কস্ট্রিট বলুন, যাই বলুন, প্রতিটা ক্ষেত্রে প্রশাসনের ওপর যেন অনাস্থা তৈরি হয়েছে, পুলিশের ওপরও সেই অনাস্থা তৈরি হয়েছে। আর মুখ্যমন্ত্রীর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী তিলোত্তমার বাড়ি গেছিলেন, খুবই ভালো করেছেন, মুখ্যমন্ত্রীর তো যাওয়াই উচিত। কিন্তু ওই দিন ওখান থেকে ফেরার পথে যে ডাক্তাররা অবস্থান করছিলেন তাদের ওখানে গিয়ে কথা কেন বলতে গেলেন না? এতদিন সময় কেন লাগলো? আমি সুপ্রিম কোর্ট কি বলছে ইত্যাদি দেখার জন্য কি মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন? তাহলে এতদিন সময় কেন লাগলো ওনার কথা বলার জন্য? আমার ফিরদৌসের কাছে আমি এর সঙ্গে একটু অ্যাড করে জানতে চাইবো, ফিরদৌস, আমরা আজকের একটা ডেভেলপমেন্টের দিকে যদি নজর দিই, যে নার্কো অ্যানালিসিস টেস্ট, সেখানে সঞ্জয় রায় সম্মতি দেয়নি, এবং যে কারণে যে আবেদন ছিল সিবিআই এর, সেই আবেদন খারিজ হয়ে গেছে। এটা কতটা ক্রুশিয়াল এই মামলার জন্য? দেখুন, আমি মনে করি না যে নার্কো অ্যানালিসিস বা এই ধরনের সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের উপর গোটা তদন্ত প্রক্রিয়া নির্ভর করে। দেখুন, হ্যাঁ, এইগুলো তদন্ত প্রক্রিয়ায় ওই যে কনক্লুশনে পৌঁছতে সাহায্য করে, এবং এই যে নার্কো অ্যানালিসিস সহ অন্যান্য সায়েন্টিফিক এই যে অ্যানালিসিসগুলো করা হয়, সেগুলোতে কিন্তু যার উপর করা হবে তার কনসেন্ট অত্যন্ত জরুরি, সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছেন। কিন্তু একটি তদন্তকারী সংস্থা শুধুমাত্র একটা নার্কো টেস্ট করতে পারলো না বলে তার কনক্লুশনে পৌঁছতে পারবে না, এরকম সরলীকরণ করার আমি একেবারেই করতে চাইও না, এবং ওটা হওয়াও উচিত নয়। এই এক্সপার্ট এজেন্সিগুলো জানেন কিভাবে তদন্ত করতে হয়, ফলে খুব সহজেই এই নার্কো অ্যানালিসিস একটু বলে শেষ করি। এই নার্কো অ্যানালিসিস সহ অন্যান্য যে সায়েন্টিফিক টেস্টগুলো করা হয়, সেগুলো কেন করা হয়? যে তথ্যগুলো পেয়েছে সেগুলো করোবোরেট করার জন্য, অর্থাৎ সেগুলো ঠিক নাকি ভুল এইটাও জানার জন্য। কিন্তু সেই তথ্যটি কিন্তু তদন্তকারী সংস্থার কাছে কিন্তু থেকে থাকে, সেটা ঠিক নাকি ভুল সেটা অ্যানালিসিস করার জন্য নার্কো অ্যানালিসিস করা হয়। সেই জন্য সেটা ভাববেন না যে নার্কো অ্যানালিসিস হলো না বলে যেটা আপনি ওই ফাইনাল রিপোর্টের জায়গায় পৌঁছতে পারবেন না। যেহেতু আমরা জানি 14ই অগস্ট আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, তারপর 28 দিনেরও বেশি সময় কেটে গেছে। দেখুন, 28 দিন কেন, আমি মনে করি যে কোনো তদন্তের সব দ্রুততার সঙ্গে হওয়া উচিত, কিন্তু একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না। আমি সেটা বলছি না, আমার প্রশ্নটা ফিরদৌস, আমার প্রশ্ন হচ্ছে যে এই ধর্ষণ এবং খুনের মামলায়
এখনো পর্যন্ত সঞ্জয় রায় গ্রেফতার, সন্দীপ ঘোষ কিন্তু দুর্নীতি সংক্রান্ত। এবার সেই দুর্নীতি সংক্রান্ত সন্দীপ ঘোষ এবং বাকি যারা গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিনা, দুটো ইন্টার রিলেটেড কিনা, এগুলো তো পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনই গ্রেফতার এবং যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। এখনো পর্যন্ত কি সেরকম কোনো ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে না এর নেপথ্যে অন্য কেউ ছিল? যদি হতো তাহলে তো সিবিআই তাকে নিশ্চয়ই অ্যারেস্ট করতো বা জিজ্ঞাসাবাদ করতো। এর উত্তর একমাত্র তদন্তকারী সংস্থাই দিতে পারবে। তার কারণ হচ্ছে তদন্তকারী সংস্থার যে তদন্ত প্রক্রিয়া সেটা এতটাই সিক্রেটিভলি করা হয়, এবং শুধু তাই না, তার কোনো অ্যাক্সেস ইভেন কোনো আইনজীবীদের থাকে না, একমাত্র থাকে আদালতের এবং আমার এখানে একটা বক্তব্য আছে। কিন্তু যখন 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 বিষয়টা জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল বা শেখ শাহজাহান নিয়ে হয়, তখন যে এজেন্সি থেকে ভুরি ভুরি সূত্র মারফত খবর পাওয়া যায়, সেটা আপনাদের এক্সপার্টিজ। এক্স্যাক্টলি, সেটা সাংবাদিকদের এক্সপার্টিজ, সেটা সাংবাদিকদের এক্সপার্টিজ। কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের গ্রেফতারি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। একদমই। এই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, এক সাংবাদিকরা সেই এক্সপার্টিজটা ব্যবহার করতে পারছেন না, অথবা দ্বিতীয় হচ্ছে যে তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত নতুন কোনো ক্লু পাননি। এই দুটোর মধ্যে একটা ঘটেছে, এখন দেখতে হবে যেটা কোনটা ঘটেছে। আমি বিমলদা যেটা বললেন যে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে তদন্ত ঠিক পথে এগোচ্ছে। না না, সেটা আমি বলিনি আদালতে রিপোর্ট জমা হয়েছিল, আমাদের সহজ কথা আমরা যেটা বারবার করে আমরাও বলছি। একটা জিনিস শুধু অশোকদা একটা জিনিস বলে দিই, আজকে বিমল দ্বারা ইকুয়ালাইজ করেছেন, কারণ ইউপিএ 2 এর আমলে আদালত সিবিআই কে খাঁচাবন্দি তোতা বলেছিল, সেটা আপনারা 1-0 এগিয়েছিলেন। আজকে আবার আদালত সিবিআই কে খাঁচাবন্দি তোতা বলেছে, অর্থাৎ ইকুয়ালাইজ করা, সমতা ফেরানো, যেটাকে মাঠের ভাষায় বলা হয় সমতা ফেরানো, 1:1। প্রশ্ন মৌপিয়া অন্য আলোচনায় আমি আজকে যেতে চাই না। আরে বাবা, সুরেশ কালমাদির মতো লোক কমনওয়েলথ গেমসের কেলেঙ্কারিতে অভিযুক্ত ইউপিএ আমলে গ্রেপ্তার হয়েছিল, এরকম কোন দৃষ্টান্ত বিমল দ্বারা দেখাতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর, আমরা যেটা বলি, বলতে দিন বিমল দা, আপনার মাঝে বলিনি, আমরা যেটা বারবার বলেছি, খাদ্য কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রীকে জেরা হয়েছে, শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীকে জেরা হয়েছে, এ তো স্বাস্থ্য সংক্রান্ত কেলেঙ্কারি, স্বাস্থ্যমন্ত্রী কি জেরা সম্মুখীন হবেন? 1 নম্বর। 2 নম্বর কথা, অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই জেরা করেছে, ইডি জেরা করেছে, হেমন্ত সোরেনকে করেছে। এই ঘটনায় কাউকে কেউ যদি আড়াল করতে চায় বাংলার মানুষ মেনে নেবেন না, এবং সিবিআই তদন্তে যদি কোনো স্লথ গতি দেখা যায় তাহলে সিবিআই এর থেকে মানে দ্রুত বিচার প্রক্রিয়া না, তদন্ত প্রক্রিয়া চেয়ে সিবিআই কেও যারা আড়াল করতে চায় তারাও কিন্তু পার পাবে না। একটা বাক্য শুধু বলে দিই, আমরা একটা বিষয়ে নিশ্চিতভাবে সকলে নিশ্চিত থাকবো, সেটা হচ্ছে অন্ততপক্ষে এই তদন্ত ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট সেটা মনিটর করছে। তার কারণ সাধারণভাবে ফলে আমাদের ভরসা রাখতে হবে অ্যাপেক্স কোর্টের উপরে। জামিন পেয়েছে, সুকন্যা মণ্ডল জামিন পেয়েছে, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে, একদমই সেটার সঙ্গে আপনি এইটা ইকুয়েট করবেন না। তার কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে, অ্যাপেক্স কোর্ট সে কিন্তু এই তদন্ত, এই সুমোটো কগনিজেন্স নিয়ে সুমোটো মামলা চলছে, এবং অ্যাপেক্স কোর্ট কিন্তু এই তদন্ত প্রক্রিয়া মনিটর করছে। চিন্তা করুন, মানে দেশের মানে সবথেকে শক্তিশালী তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে, কি সুন্দরভাবে ওনারা সময় দিতে খুব রাজি। আর রাজ্য সরকারি পুলিশ 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করলো, তার থেকে এক চুলো সিবিআই আজ পর্যন্ত এগোতে পারলো না। আপনারা সেদিন উতলা হয়ে গেলেন, রাজ্য সরকার কি করছে, আর এখন সিবিআই ক্ষেত্রে উতলা হচ্ছে না, কি কারণে হচ্ছে না? কেন উতলা হয়েছিলাম বলি, ডেড বডিটাকে কে পুড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, ওই তো রাখলেন না কেন? সঞ্জয় রায় তৃণমূলের নেতারা গিয়ে হাসপাতালে ডোমের ভূমিকা পালন করেছিলেন। বিমল বাবু, এগুলো আপনারা প্রচুর কিছু বলেন, কিন্তু সঞ্জয় রায়ের গ্রেফতারটা পুলিশ করেছে, রাজ্য পুলিশ করেছে। স্ট্যাটাস রিপোর্ট, খামবন্দি স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, এখনো অবধি আমরা জানতে পারছি না যে কলকাতা পুলিশের তদন্ত যেদিকে এগিয়েছিল সেই ধারাতে তদন্ত যাচ্ছে নাকি তার উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ সঞ্জয় রায় সেই একমাত্র অপরাধী কিনা নাকি আরো কিছু নেপথ্যে রয়েছে। তাহলে সেই অপেক্ষাটা না করে এখনই বিনীত গোয়েলের পদত্যাগ কেন চাইছো?
প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটা তো প্রমাণ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে ছবি, ভিডিও ইত্যাদি দেখিয়ে যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অমুক তমুক বলে আমাদের সামনে দেখানো হলো, পরে দেখা গেল যে তারা আদৌ ওইসব কিছু নন। সেটা মেডিকেল অ্যাসোসিয়েশন বললো, আমি রাজনৈতিক লোক আমি বলেছি তা নয়, মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছেন। এবার পুলিশের যে ঘটনাটা ঘটলো, এই যে আমাদের কাছে মিথ্যা তথ্য দেওয়া হলো, এটা তো পুলিশের ওপর মহল ছাড়া সম্ভব ছিল না। তাহলে এটা নিশ্চিতভাবে কলকাতা পুলিশের যে কর্তা এটা দেখালেন, কলকাতা পুলিশের ওপরের লোকজন তার জন্য দায়ী। ইন্টেলিজেন্স ফেইলিওর 14 তারিখ রাতে অত লোক বাইরে থেকে হামলা করবে, পুলিশের কাছে কোনো খবর ছিল না। এবং আপনি যদি সেই ভিডিওটা দেখেন, পুলিশ কমিশনার যখন এসে পৌঁছালেন মাঝরাতে, আমি ফোনে লাইভ দেখছি, উনি মিডিয়াকে আক্রমণ করছেন যে আপনাদের ক্যাম্পেনের জন্য এই সব ঘটনা ঘটছে, আমার পুলিশ খুব ভালো কাজ করেছে ইত্যাদি ইত্যাদি। ওই দিন আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার কথা ছিল দুষ্কৃতীরা, মানে মুখে যা বলবেন আর কি, আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গেল মিডিয়া। এটার থেকে সন্দেহ আরো দৃঢ় হয় যে আসলে কোথাও হয়তো তথ্য প্রমাণটাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে কলতান বলছিল যে একবারে পার্ক স্ট্রিট থেকে কামদুনি মানুষের আস্থা হারিয়েছে প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে। পরপর নির্বাচন কিন্তু তা বলে না, বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সব শেষ হয়ে গেলে বাংলার মানুষ কি বলছে নয়। আপাতত সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি। কারণ সে করে দেখিয়ে দিয়ে